কিন্তু আমি আর আমার পরিবার কেউ তাকে আজও ভুলতে পারিনি, কারণ সে মনের দিক থেকে ছিল সৎ এবং ভালো। আর তার উদার হৃদয় ছিল মানুষের নিদারুণ ভালোবেসে যাওয়ার মতো পরিপূর্ণ। আমরা সবসময় চাইতাম তার চেহারা বিকৃত হয়েছে তো কি হয়েছে, তবুও সে যেন বেঁচে থাকুক, কিন্তু সে থাকেনি। কথাগুলো বলতে বলতে ছেলেটি হু হু করে কেঁদে উঠল। সেটি কান্নায় যুবরাজের চোখ ভিজে উঠল। দুটো হাতে নিজের চোখটা মুছে ছেলেটিকে সান্ত্বনার বাণী ছুঁড়ে আপাতত শান্ত করতে চাইল। সাগরের গর্জনে আর শূন্য নীল আকাশে পাকশোক আর রেহানের কান্না মিলেমিশে বিলীন হয়ে গেল নিমিষেই। শুধু সাক্ষী হিসেবে রেখে দিল দূর আকাশের চাঁদ আর যুবরাজকে। মাসখানেক গড়িয়ে গিয়েছে, তবে যুবরাজের কোনো পাত্তা নেই। সেরাম তার ঢাকার বাড়িতে এসে পুরো শহর চষে বেরিয়েছে। যুবরাজকে পুরো দমে খুঁজে চলেছে। নিজের টাকার পাওয়ার খাটিয়ে বিমানবন্দরে পর্যন্ত খোঁজ নিয়েছে যুবরাজের। এমনকি যুবরাজের ছবি দেখিয়ে মানুষ লাগিয়ে খোঁজা হয়েছে শহর থেকে গ্রামান্তরেও, কিন্তু ফলাফল শূন্য। নিজের গায়ে কোট রাগের তরি মেঝেতে আছাড় মেরে হুইস্কির বোতল নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল সেরাম। তারপর হুইস্কির বোতলে ক্যাপটা খুলে সেগুলো ঢকঢক করে গলায় চালান দিয়ে নিজের চুল টেনে ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগলো সেরাম। আমাকে দোষ দিয়ে তুই বড্ড ভুল করে ফেললি স্কাউন্ডেল। পাতাল থেকে হলেও তোকে আমি খুঁজে বের করবই। তুই যে আমার আজকের শিকার নস। যেদিন তোর জন্ম হয়েছে, না চাইতেও সেদিন থেকেই তুই আমার শিকার হয়েছিস। তোকে আমি বারবার শেষ করতে যেও করতে পারছি না। এই ব্যর্থতা এত সহজে আমি মানব না। আরও কিছু কথা ধীর কণ্ঠে বিড়বিড় করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ল সেরাম। অনেক চোর পুলিশ খেলেছে সে, এবার একটু বিশ্রামের প্রয়োজন। খুব ক্লান্ত লাগছে তার, খুব। কিন্তু চাইলে কি সুখ নিদ্রায় ডুব দেওয়া যায়? যার জন্মই শয়তানে আতুর ঘরে, তার আবার শান্তি কিসের? হেরাম ঘুমের তলানির সাথে সাথেই পকেটে থাকা ফোনটি বিকট শব্দে বাজতে লাগলো। ইচ্ছে থাকা সত্ত্বেও সে ঘুমাতে পারল না। নিভে যাওয়া কণ্ঠে অস্ফুট বৃষ্টি গালাগাল করে স্ক্রিনে নিজের বাবার নম্বর দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এক প্রকার সে বাধ্য হয়েই ফোনটা রিসিভ করে বলে উঠল, হাই পপস। তখনই ফোনের ওপাশ থেকে বলে উঠল, কি খবর ওই দিকের? শুয়োরটা দেখা পেলে? বাবার কথা শুনে সেরাম বলে ওঠে, নো, কোথায় গিয়েছে জানি না, হয়তো মনিটরে গিয়েছে। বেঁচে থাকলে তো বাপের কাছেই ফিরতো। তখনই সেরামের বাবা বলে ওঠে, কি বলছো যাতা? ইডিয়েটটা তার বাপের মতোই কই মাছের প্রাণ পেয়েছে, এত সহজে মরবে না। মরে গিয়েছে সেই খুশিতে বসে বসে না ঘুমিয়ে চিরুনি তল্লাশি করো, অকর্মা ঢেকি কোথাকার। সেরামের নিভে যাওয়া রাগ এবার চির বিড়িয়ে উঠে মস্তিষ্ক ছেয়ে গেল। নিজের বাবাকে বিশি এক গালি দিয়ে হুঙ্কার দিল সে। বলে উঠল, তুই এতে মাতবরি করে জানা, বুড়ো ভাম। বয়স তো কম হলো না, এখনো অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছিস? আমার কাজ আমাকেই করতে দে খালি বেটা। ফোন দিয়ে আর একবার বিরক্ত করলে তোর বইয়ের মতো তোরও একই হাল করব। ফোন রাখ। সেরামের কণ্ঠস্বরে বেশ করে কেঁপে উঠল সুভান শেখ। ছেলেকে আয়ত্তে আনতে কণ্ঠে মধু ঢেলে আদর স্বরে বুলি আওড়ালো। কিন্তু সেরাম সেসবে কান্না দিয়ে আরো হুঙ্কার এবং ভয়ঙ্কর বিসি গালি দিয়ে ফোন রাখতে বলল। চোখের পলকে কেটে গিয়েছে আরো 2 মাস। এই 2 মাসে ঘটে গিয়েছে অনেক ঘটনা। এর মধ্যে কিছু ঘটনা জানা আর কিছু ঘটনা অজানা। ম্যাকের সহায়তায় রেহানকে নিয়ে দক্ষিণ কোরিয়া আসতে সক্ষম হয়েছে যুবরাজ। এখানেই রয়েছে ডক্টর নিকোলাসের ঠিকানা দেওয়া সেই প্লাস্টিক সার্জন। এবার রেহানের চেহারা বদল হবে। আবার রেহান কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা অস্বস্তি ছাড়াই প্রকাশ্যে মানুষের মধ্যে ঘুরে বেড়াবে। যুবরাজের যেন আর খুশি ধরছে না, কিন্তু রেহানের মনে ভয়ের শেষ নেই। যদি সেরাম আবারও তাকে চিনে ফেলে, যদি আবার তার উপর নৃশংসতা চালায়, তখন? তবে যুবরাজের কাছে এত কিছু ভাবার সময় নেই। তার এখন একটাই চাওয়া, রেহান তার চেহারা ফিরে পাবে। রেহান ভালোভাবে এই দুনিয়ায় বেঁচে থাকবে এবং সবচেয়ে বড় কথা, রেহান তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। রেহান ভালো থাকলে তার মনের মানুষটাও ভালো থাকবে। কিন্তু রেহানের যদি কিছু হয়ে যায়, তাহলে মেয়েটা কি সহ্য করতে পারবে? হসপিটালে ওয়েটিং চেয়ারে বসে যুবরাজ এক মনে ভেবে চলেছে এই কথাগুলো। এই মুহূর্তে তার অনেক টাকার প্রয়োজন। পাপার সাথে কথা বলে টাকা ম্যানেজ করতে গেলে সেরাম ঠিকই ধরে ফেলবে। আর সেই সাথে পাপারও কিছু একটা হয়ে যেতে পারে। নিজের অ্যাকাউন্টেও ফ্রিজ হয়ে আছে। ম্যাকানের গহনা বিক্রির টাকা দিয়েই আপাতত কাজ চালাতে হবে। আর ম্যাকের কাছে কিছু সাহায্য চাইলে ম্যাক কখনো না করতে পারবে না। তবে এখন আগে রেহানের সার্জারিটা হোক। সব কিছু পরে গভীরভাবে চিন্তা করে দেখা যাবে। চিন্তা ভাবনা শেষ না হতেই ডক্টর যুবরাজের নাম ধরে হাঁক ছাড়ল। সাথে সাথেই যুবরাজ রেহানকে নিয়ে ভিতরে প্রবেশ করল।
ডক্টর নিকোলাসের কার্ড এবং আরও একটা হ্যান্ডরাইটিং চিঠি ডক্টর কিমকে দিতেই ভদ্রলোক সহাস্যে যুবরাজ আর রেহানের সাথে কুশলাদি বিনিময় করলেন। আর এরপর যুবরাজের থেকে সব কিছু হিস্টোরি শুনলেন। যুবরাজ আর রেহান দুজনে মিলে সুন্দর করে গুছিয়ে কেস হিস্টোরি জানিয়ে ডক্টরের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল। ডক্টর কিম কিছুক্ষণ মৌন থেকে বলে উঠলেন, দেখুন ডক্টর রেহান, আপনার ফেস 96%ই ড্যামেজ হয়ে গিয়েছে, তাই আপনার আগের চেহারা ফিরে পাবার আর কোনো সম্ভাবনা নেই। তবে এতটুকু বলতে পারি, আমি আপনার চেহারা রিকভার করতে পারি। ডক্টরের কথা শুনে যুবরাজ আর রেহান খুব চিন্তিত হলো। তবুও যুবরাজ হাল ছাড়বার পাত্র নয়। সে ডক্টরের হাত চেপে ধরে বলে উঠল, ডক্টর, আই ওয়ান্ট টু সি হিম অ্যাজ এ হ্যান্ডসাম ম্যান ডক্টর। প্রত্যুত্তরে ডক্টর কিম যুবরাজকে আশ্বস্ত করে বলে উঠল, আই উইল ট্রাই মাই বেস্ট ডক্টর ইউভি, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর 6 মান্থ। আজকে রেহানে অপারেশনের দিন। যুবরাজ বেশ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করছে। বেশ সময় নিয়ে রেহানের অস্ত্রোপচার হবে। শুধু তাই নয়, মৃতকোষ আর ড্যামেজ ত্বক সরিয়ে স্থায়ী কিং গ্রাফটিং করতে হবে। রেহানের আগের চেহারার সাথে মিলিয়েই কাজটা করা হবে, কিন্তু কতটুকু সাকসেস হবে তা ডক্টরই জানে না। তবুও যুবরাজ একটা আইডিয়া দিয়েছে যাতে চেহারাটা তার আইডিয়া অনুযায়ী হয়। ডক্টর ওটিতে ঢুকতেই যুবরাজ মনে মনে বলে উঠল, তোকে আমি কোনোভাবেই জিততে দেব না সেরাম ফাইয়াজ, তোকে আমি মূল সমেত উপড়ে ফেলবো। খুব শীঘ্রই দেখা হবে তোর আর আমার। আমি তোর থেকে ভয়ঙ্করভাবে কামব্যাক করব। নিষ্ঠুর এই বহুরূপী দুনিয়ায় সময়ের লাগাম টেনে ধরা যেন দুঃসাধ্য ব্যাপার। চোখের পলকেই দিন ফুরিয়ে রাত নামে, আবার রাত পেরিয়ে দিন। এভাবেই কেটে যাচ্ছে সপ্তাহ, মাস, আরও বছর। সময়ে ঘূর্ণিবাঁকে প্রত্যেকের জীবন থেকে কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়ে গিয়েছে 7টা মাস। এই 7টা মাসে যুবরাজ বা রেহান কেউই তাদের স্বজনদের খবর জানে না, দেশের খবর জানে না, এমনকি নিজের চেনা পরিচিত কর্মস্থলের খবরও জানে না। সেই বিভীষিকাময় অতীতের পর বর্তমানে কি হচ্ছে সেটা নিয়ে যুবরাজ বা রেহানের কোনো আগ্রহ নেই। তাতে এখন ধ্যানে জ্ঞানে শুধু একটাই চিন্তা, সেটা হচ্ছে সেরামের ভয়ঙ্কর পতন। রেহানের চিকিৎসা শেষ হয়েছে আরও 1.5 মাস আগে। চিকিৎসার সমস্ত খরচ বহন করেছে ম্যাক। মোটো এমনি এমনি দেয়নি, এর জন্য যুবরাজকে দিতে হয়েছে চূড়ান্ত মূল্য। কিন্তু যুবরাজ ম্যাকের মূল্য চুকাতে নির্দ্বিধায় সমস্ত চুক্তি মেনেই অন্ধকারে পা দিয়েছে। যেই রেহান যুবরাজের জন্য নিজের সর্বোচ্চ খোয়াতে বসেছিল, সেই রেহানের জন্য যুবরাজ নিজের অর্ধেকটা উৎসর্গ করবে না তা কী করে হয়। 16 এপ্রিল 2020, দক্ষিণ কোরিয়াতে চলেছে বসন্তকাল। গাছে গাছে নানান ধরনের ফুল ফুটে পুরো শহরকে করেছে ফুলের রাজ্য। এর মধ্যে যেই ফুলটি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে সেটা হলো চেরি আর সাকুরা। আর এই ফুল ফোটাকে কেন্দ্র করে শহর জুড়ে চলেছে বিভিন্ন হলিডেজ আর উৎসব। রেহানকে নিয়ে যুবরাজ আজকেই প্রথমবারের মতো শহর দেখতে বেরিয়েছে। বিভিন্ন চাপে আর নিজেদের দেশে ফেরা সবকিছু গুছাতে গুছাতে অনায়াসে পেরিয়ে গিয়েছে এতগুলো দিন। আর রেহানের প্লাস্টিক সার্জারির পর কিছু কঠিন নির্দেশনা ছিল হসপিটালের পক্ষ থেকে, যার জন্য সুযোগ হলেও রেহান বাইরে বের হতে পারেনি। গায়ে একটা ব্ল্যাক হুডি জড়িয়ে তার সাথে ব্ল্যাক জিন্স পরে যুবরাজের সাথে বাইরে বেরিয়ে এলো রেহান। রাস্তায় আনমনে হাঁটতে হাঁটতে যুবরাজের দিকে থামানো দৃষ্টি বুলালো সে। এই যুবরাজ আর আগের যুবরাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ লাগছে তার কাছে। যুবরাজের ছোট করে কাটা চুলগুলো এখন মাফিয়াদের মতো ঘাড়ে এসে নেমেছে। কালো রঙের চুলের পরিবর্তে সেগুলো ডার্ক ব্রাউন রঙে লেপটানো হয়েছে। হাত, গলা আর বুক জুড়ে হিংসে সব ট্যাটু। পোশাক থেকে শুরু করে আচরণে এসেছে আমূল পরিবর্তন। এখন যুবরাজের চোখের দিকে তাকালেই কেমন বুক ঢিপ ঢিপে এক অনুভূতি হয়। চোখ দুটো এখন আর আগের মতো মায়া ভরা নেই, তাতে সময় ক্রুশ শকুনি দৃষ্টি পরিলক্ষিত হয়। রেহানের ভাবনার মাঝেই বলে ওঠে যুবরাজ, কি দেখছিস আমাকে এমন করে? গম্ভীর মোটা গলায় অদ্ভুত প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলো রেহান। কি বলবে না বলবে ভেবে পেল না সে। কিন্তু যুবরাজ উত্তর না পেয়ে আবারও ধমকের সুরে একই প্রশ্ন করলো, কি হলোটা কি? শুনতে পাসনি? কি দেখছিলে এভাবে আমাকে? যুবরাজের ধমকে রেহান বলে উঠল, তোকে ইদানিং খুব অদ্ভুত ভয়ঙ্কর লাগে রে। আর সময় কেমন যেন একটা অনুভূতি হয়। খানিকটা নিচু গলায় কথাটা বলে রেহান দ্রুত পা চালিয়ে যুবরাজকে পিছনে ফেলে সামনের দিকে অগ্রসর হলো। রেহান চলে যেতেই রাস্তার পাশে একটা শপিং মলের গ্লাসের দেয়ালে নিজেকে একবার পরখ করে নিল যুবরাজ। এরপর নিজের ওপর অবজ্ঞাভাবে হাসল, বলে উঠল, তুই ঠিকই বলেছিস, আমি আসলেই ভয়ঙ্কর হয়ে গিয়েছি। আগে এই হাত মানুষের প্রাণ বাঁচাতো, আর এখন মানুষের প্রাণ নেয়। এতটুকুই তফাৎ। কারো ভয়ে আধমরা হয়ে বেঁচে থাকা চাইতে
নিজেকে ভয়ঙ্করভাবে গড়ে তুলে তাকে ভয় দেখানোর মাঝেই নিজের জীবনের চরম সার্থকতা। আর এটা তোর মতো নরম মনের মানুষকে কিভাবে বোঝাবো বল? 7 মাস ধরে যুবা যে কোনো খবর না পেয়ে সাদা তাহির আর সামিনা অবস্থা পাগল পায়। এত বড় একটা ছেলে হঠাৎ কোথায় হারিয়ে গেল, এটা কারোরই বোধগম্য হচ্ছে না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সাদা তাহিরের ইচ্ছে না থাকা সত্ত্বেও সুবান শেখের কাছে কয়েকবার অনুরোধ করেছে। সুবান শেখ তাতে খুশি হওয়ার মতো কোনো খবর দিতে পারেনি, উল্টো নানান আজেবাজে কথা শুনিয়ে দিয়েছেন। আর এদিকে সামিনা অবস্থা মৃতপ্রায়। একমাত্র ছেলের চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানায় শয্যা নিয়েছেন তিনি। যদিও দুইবার সেরা মেসে সাদা সাহিরকে মিথ্যে সান্ত্বনা দিয়ে গেছে, কিন্তু সাদা সাহির ছেলের চিন্তায় হসপিটালে ভর্তি হবার উপক্রম। ভালোবাসার স্ত্রীকে হারিয়ে একমাত্র ছেলেটাকে আঁকড়ে ধরে এতদিন কোনো রকমে বেঁচেছিলেন তিনি, আর এখন সেই ছেলেরই কোনো খোঁজ মিলছে না। এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি? এমন তো নয় ছেলে নতুন বিদেশে গিয়েছে, যার বেড়ে ওঠা পড়াশোনা সব কিছুই ওখানে। তাহলে সে হারালো কিভাবে? রেজান চৌধুরী বাড়িতেও একই অবস্থা। রাজ্য আর মিসেস তনুজা রেহানের চিন্তায় দিন দুনিয়া খাওয়া দাওয়া ভুলে বারবার জ্ঞান হারাচ্ছে শুধু। মাঝবয়সী রেজান চৌধুরী মার মেয়েকে সামলিয়ে নিজেও অধৈর্য হয়ে পড়েছেন। অবশেষে রেজান চৌধুরী বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ছেলের খোঁজ নেবার চেষ্টা করেছেন। ভদ্রলোক সব দিক থেকেই যখন ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়লেন, এমন সময় হঠাৎই একটি ইমেল আসে তার ফোনে। সেখানে স্পষ্ট লেখা আছে, ডক্টর রেহান ইজ নো মোর। হঠাৎই এমন ইমেলে রেজান চৌধুরী জ্ঞান হারিয়ে ড্রয়িং রুমে মেঝেতে লুটিয়ে পড়েন। নিকট আত্মীয়রা এসে হসপিটালে ভর্তি করেন তাকে। অবস্থা কিছুটা স্বাভাবিক হলে ঘটনা জানতে চাইলে তারা ইমেলটি তখন তিনি সবাইকে দেখান। মিসেস তনুজা আর রাজ্য কোনোভাবেই মানতে পারেন না হঠাৎ রেহানের মৃত্যু। সেদিন থেকেই মিসেস তনুজা হার্টের সমস্যায় জর্জরিত হলেন, আর রেজওয়ান চৌধুরী হারালেন তার মনে সকল কোমলতা। কিন্তু মিসেস তনুজার বিশ্বাস, এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও তার ছেলে অবশ্যই বেঁচে আছে এবং একদিন না একদিন ঠিকই ফিরে আসবে।